বাংলাদেশের সামনে আরেকটা বড় বিষয় হচ্ছে রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে কি ভূমিকা পালন করবে। আপনি এই মুহূর্তে এই 2026 সালের যে বিশ্ব, সেখানে একটি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করতে পারবেন না। সবাইকে নিয়ে আপনাকে আসলে পথ চলতে হবে এবং সেক্ষেত্রে কিছু কিছু বড় প্রশ্ন বাংলাদেশকে আসলে তার জবাব খুঁজে বের করতে হবে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে পরাশক্তিগুলোর সাথে, বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে যে সম্পর্কের ভারসাম্য কিভাবে বাংলাদেশ তৈরি করবে, সেইটা একটা বড় চ্যালেঞ্জ হবে। যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাকে এই বিষয়টাকে সর্ট আউট করতে হবে, ব্যালেন্স তৈরি করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটাকেও বাংলাদেশকে পুনর্মূল্যায়ন করতে হবে। যে ভারতের সঙ্গে বাংলাদেশ কি ধরনের সম্পর্ক চায়, কিভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাকে একটা কার্যকর পর্যায়ে নিয়ে যেতে চায়। আমরা জানি যে এই মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কের প্রচন্ড একটা টানাপোড়েন চলছে। এমনকি সেটা এমন পর্যায়ে পৌঁছে যে যে বাংলাদেশ কোনো ভিসা দিচ্ছে না এবং এর একটা যে প্রভাব এই মুহূর্তেই কিন্তু পড়তে শুরু করেছে। বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কারণ বিজনেস এফেক্টেড হচ্ছে। ফলে বাংলাদেশকে আসলে বিবেচনা করতে হবে যে ভারতের সাথে সম্পর্কটাকে তারা কিভাবে সেই সম্পর্কটাকে তারা দেখতে চায়। এদিক থেকে শুধু এটা শুধু একমাত্র বাংলাদেশের দায়িত্ব নয়, এটা ভারতেরও দায়িত্ব যে বাংলাদেশ যদি একটা অস্থিতিশীল দেশ হিসেবে থেকে যায়, রাষ্ট্র হিসেবে, সেটা ভারতের জন্য সমস্যা তৈরি করবে। বাংলাদেশের আমি হতাশ নই, কারণ একটা দেশ চালাতে গেলে সব রকমই অভিজ্ঞতার ভেতরে, যুদ্ধের ভেতরে যেতে হয়। শুধু সরকারই নয়, জনগণের কতগুলো দায়িত্ব আছে সেগুলো পালন করার জন্য। আমি মনে করি যে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে এবং উন্নতির পথে যেগুলো বাধা, সেটা হলো অশিক্ষিত জনগোষ্ঠী ও বেকারত্বের বোঝা নিয়ে বাংলাদেশ চলছে। আপনারা জানেন, দেশ বিদেশে আমাদের বাংলাদেশিরা এমন কোনো জায়গা নেই যে পাবেন না, তারা দেশে কাজের অন্বেষণে গেছেন। এইটাকে দূর করার জন্য আমাদের এই দেশের লোকের দায়িত্ব। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা নেই, ব্যক্তিগত স্বার্থে গণস্বার্থ অচল। 5 বছরের চুক্তিতে দেশের যে উন্নতির মুখ মধ্যে মধ্যে থুবড়ে যায়, কারণ আমাদের 5 বছর যারা কাজ করে এসছে তারা কিন্তু সেখান থেকে শুরু করে না, তারা আবার শূন্য থেকে শুরু করে। ইসলামের আয়োজনে আজকের যে আয়োজনটা ছিল বিজয়ের আয়োজনের বিষয়টা ছিল 54 বছরের বিজয়ে এবং কোন পথে বাংলাদেশ। আসলে কোন পথে বাংলাদেশ, এটা নিয়ে আমাদের আলোচক বিবিসি বাংলার সাবেক সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান খান এবং মুক্তিযুদ্ধের বিলেতের সংগঠক ফেরদৌস রহমান তারা কথা বলেছেন। আমরাও আমাদের আলোচনা বিচ্ছিন্নভাবে করেছি এবং আমাদের কোন পথে বাংলাদেশের সবচেয়ে প্রথম এখন চাওয়া যেটা হচ্ছে, একটা এই যে ইলেকশন নিয়েও যে একটা সংশয় আছে, একটা আশঙ্কা আছে, সেটা কেটে উঠুক এবং এটা ইলেকশনটা হোক, এটা একটা চাওয়া প্রথমেই। এবং দ্বিতীয়ত হচ্ছে মাসুদ ভাই এবং সবাই যেটা বলেছেন, ইলেকশনটা যাতে ফ্রি ফেয়ার হয়, কোনো ধরনের সন্দেহ সংশয় না থাকে এবং এটার উপর মানে এটা স্বচ্ছ হয়, এটার উপর যাতে ইলেকশনের পরে আর কোনো প্রশ্ন না ওঠে। আর ইলেকশনের পরে নানা ধরনের চাওয়া পাওয়ার কথা বলা হচ্ছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলছি, সবচেয়ে বড় চাওয়া যেটা হচ্ছে যে মৌলিক অধিকার, একটা সাধারণ মানুষের যে শিক্ষা পাওয়ার অধিকার। কোটি কোটি মানুষ আছে গ্রামে গ্রামান্তরে, তাদের যথার্থ শিক্ষা পাওয়ার অধিকারটা যাতে নিশ্চিত হয়, তাদের চিকিৎসা পাওয়ার অধিকার যাতে নিশ্চিত হয়, তাদের মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয়, তাদের নিরাপত্তা, জননিরাপত্তা যাতে নিশ্চিত হয়। আমরা জানি, আমাদের আলোচনায় এসে গেছে, 54 বছরে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং নানাভাবে উন্নতি হয়েছে, লেখাপড়ার দিকে উন্নতি হয়েছে, কিন্তু মৌলিক অধিকারের দিকে, গ্রামের মানুষের, সাধারণ মানুষের অধিকারের দিকে আমরা এখনও পিছিয়ে আছি। সেটা যাতে আরও নিশ্চিত হয়। এবং একটা কথা এসেছে আজকের আলোচনায়, যারাই আগামীতে নির্বাচিত হবেন, যারা ক্ষমতায় যাবেন, তাদেরকে এই যে জুলাইয়ের আন্দোলন এবং অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। মানুষ আসলে কী চায়, মানুষের আকাঙ্ক্ষাটা কি। অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া হচ্ছে বর্তমানে একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, তার বাড়িতে বসবাস করতে পারবে, বাড়ি থেকে বেরিয়ে গেলে নিরাপদে ফিরে আসতে পারবে। এটি মানুষের এই মুহূর্তে চাওয়া, এবং এটি সম্ভব একমাত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসবে, এর মাধ্যমেই সম্ভব। আর যে বিষয়টি, আরেকটি বিষয় যেটি আলোচনায় এসেছে, সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক। ভারত আমাদের একটি বড় প্রতিবেশী, তাদের সাথে যেমন যুদ্ধ ঘোষণা করা যাবে না,
আবার সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হবে না। সেখানে একটি সুষ্ঠু কূটনৈতিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। যেহেতু একটা বড় প্রতিবেশী, অবশ্যই তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। এটি আজকের আলোচনার মূল বিষয়বস্তু।